বাবা মশাইয়ের মনে মনে তার অবসানের একটি কাল্পনিক ছবি গড়ে উঠেছিল। সেই ভাবের কথাও তিনি বলতেন। যেমন করে ফুল পাতা খসে পড়ে, বৃদ্ধ গাছটি যেমন করে ধীরে ধীরে শুকিয়ে আসে, তিনি ভেবেছিলেন তেমনি করে একদিন প্রকৃতির কোলে ঝরে পড়বেন। সেই হতো কবির যথার্থ স্বাভাবিক অবসান। তৎকালীন ইআই রেলের অধিকর্তা এনসি ঘোষ কবির জন্য বিশেষ একখানি সেলুন গাড়ির ব্যবস্থা করে দিয়েছিলেন। বেলা 3:15 কবিকে স্ট্রেচারে করে আনা হলেও মহর্ষি ভবনের দোতলার পাথরের ঘরে। অপারেশন হবে 30শে জুলাই। কবিকে তখনও জানানো হয়নি। মুখে মুখে কবিতা রচনা করছেন। রানীচন্দ্র সঙ্গে সঙ্গে লিখে নেন। 30শে জুলাই সকাল 9:30টার সময় ইশারায় ডাকলেন রানীচন্দ্রকে। জীবনের শেষ কবিতা, তোমার সৃষ্টির পথ। বলতে বলতে ক্লান্ত হলেন। আবার 2-4 লাইন। 30শে জুলাই। আজই অপারেশন হবে গুরুদেবের। সকাল থেকে তারই তোড়জোড় চলছে। পাত্রের ঘরের পূর্ব দিকে লম্বা বারান্দার দক্ষিণ দিক ঘেঁষে অপারেশনের টেবিল সাজানো হয়েছে। অপারেশনের অন্যান্য জিনিসপত্র চারিদিকে জায়গা মাফিক রাখা হয়েছে। ঘর বারান্দা ধোয়া মোছা হচ্ছে। সব কিছু নিঃশব্দে হচ্ছে। আমাদের প্রাণ উদ্বেগে শঙ্কাতুর। কি জানি কি হবে। গুরুদেব তখনও জানেন না আজই তাঁর অপারেশন হবে। 10:30টার সময় ললিতবাবু অপারেশনের সব কিছু ব্যবস্থা ঠিক করে কোনোই অবধি হাত ধুয়ে বাঁ হাতে দিয়ে ডান হাতে শর্টের হাতাটা গোটাতে গোটাতে গুরুদেবের ঘরে ঢুকলেন। বললেন, আজ দিনটা ভালো আছে, তাহলে আজই সেরে ফেলি, কি বলেন? বলে বাইরের আকাশের দিকে চাইলেন। যেন ঝকঝকে দিন দেখে এই মুহূর্তেই কথাটা মনে এলো তাঁর। বেলা 11টার সময় বাইরের বারান্দায় স্ট্রেচারে করে গুরুদেবকে অপারেশন টেবিলে আনা হলো। আমরা ধারে কাছে দাঁড়িয়ে আশঙ্কায় কাঁপছি। গুরুদেবের মুখের সামনে বুকের উপরে একটা ছোট স্ক্রিন দিয়ে দিয়েছে, যেন গুরুদেব তার ওদিকে কিছু দেখতে না পান। গুরুদেবকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করানো হয়নি, লোকাল অ্যানেস্থেশিয়া দিয়ে অপারেশন করা হচ্ছে। আমরা শুধু গুরুদেবের মুখখানি দেখতে পাচ্ছি। একটা বড় স্ক্রিনে তার দেহ আড়াল করে রাখা হয়েছে। নিঝুম বাড়ি, কোথাও একটি ছুঁচ পড়লে যেন সে আওয়াজ কানে লাগবে, এমনি ভাব সবার। সোজা যেন দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। দেয়ালে পিঠ লাগিয়ে দেহের ভাতটা সেখানে ছেড়ে দিয়ে তাকিয়ে রইলাম সামনে। 11:20 অপারেশন হলো। সেলাই, ব্যান্ডেজ ইত্যাদি শেষ হতে আধ ঘন্টাটা সময় লাগে। সব বেশ ভালোভাবেই হলো। গুরুদেবকে ঘরে আনা হলো। 31শে জুলাই ও 1 আগস্ট কাটল, কিন্তু রোগীর গতিপথ পরিবর্তন করলো 2রা আগস্ট থেকে। নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে সামান্য হিক্কা শুরু হলো এবং সেই সঙ্গে আহারে বিরাগ। চিকিৎসকেরা গ্লুকোজ ইঞ্জেকশন দিতে শুরু করলেন উপায়ান্তর না দেখে। তারপর আরম্ভ হলো জীবন নিয়ে মৃত্যুর সঙ্গে মানুষের যুদ্ধ। এই সময় কবিকে সেবা করেছেন তার দৌহিত্রী শ্রীমতী নন্দিতা, শ্রীমতী রানীচন্দ্র, শ্রী সুরেন্দ্রনাথ কর, শ্রী অনিল চন্দ্র ও শ্রী সুধাকান্ত রায়চৌধুরী। সোমবার থেকে চেতনা প্রায় বিলুপ্ত হতে শুরু করল। মঙ্গলবার রাত্রে অবস্থা চরমে গিয়ে পৌঁছল। সে রাত্রে ঘরের বাইরে ঝড় বৃষ্টির উন্মত্ত গর্জন ও ঘরের ভিতর জীবন প্রদীপের স্থিমিত শিখা কোনো রকমে রাত্রি কাটল। হঠাৎ হাওয়ার গতি যেন বদলে গেল। 3রা আগস্ট খবর এলো অবস্থার পরিবর্তন হয়েছে, ভালো নয়। মন একেবারে দমে গেল। শচীনবাবুকে সঙ্গে করে সেই বিকেলের দিকেই কলকাতা রওনা হলুম। জোড়াসাঁকো পৌঁছে শুনলুম তখনকার মতো একটু ভালো। যখন তার ঘরে গেলুম তিনি তখন ঘুমোচ্ছেন, তাই অপেক্ষা করে রইল। ঘুম ভাঙলে আবার দেখা হবে। দুপুরবেলা একটু চেতনা ফিরে এসেছিল। সুধাকান্ত আমি অনেক চেষ্টা করলাম বোঝাতে যে আমি এসেছি। অল্পক্ষণের জন্য বুঝতে পারলেন। একবার বললেন, তাকে বসতে বলো।
আমার দেহটা এখন বড় কষ্ট দিচ্ছে। আবার চোখ মুছলেন, কোনো সাড়া শব্দ নেই। মন খারাপ হয়ে গেল। বুঝলুম চৈতন্য আচ্ছন্ন। সেদিন আর চেতনা পরিষ্কার হলো না। তার পরদিন সকালে একটু ভালো ছিলেন। আমি যখন তার কানের কাছে গিয়ে ডাকলুম, আমি এসেছি, আপনার মামনি, তখন একবার প্রসন্ন চোখে পূর্বের মতো বিস্তারিত দৃষ্টিতে আমার দিকে তাকালেন। বুঝলুম এবার সত্যি চিনেছেন। জল খাবেন জিজ্ঞাসা করতে হ্যাঁ এর মতো অস্ফুট উচ্চারণ করলেন। আমি একটু একটু জল তার মুখে দিতে লাগলাম। ধীরে ধীরে খেলেন। এই আমার হাতে তাকে শেষ জলদান। 5ই আগস্ট। সারাদিন গুরুদেব সেই একই রকম অবস্থায়। সন্ধ্যায় স্যারে নীলরতনকে নিয়ে বিধানবাবু এলেন। আজ আর ডাকলেও গুরুদেবের কাছ থেকে সাড়া পাওয়া যাচ্ছে না। স্যারে নীলরতন গুরুদেবের পাশে বসে তাকে দেখলেন। তার অবস্থা শুনলেন অন্য ডাক্তারদের কাছ থেকে। কিছু বললেন না। যতক্ষণ স্যার নীলরতন গুরুদেবের পাশে বসেছিলেন, সারাক্ষণ গুরুদেবের ডান হাতখানির উপর তিনি হাত বুলোচ্ছিলেন। যাবার সময় স্যার নীলরতন গুরুদেবের মাথার কাছ পর্যন্ত এসে একবার ঘুরে দাঁড়ালেন। গুরুদেবকে আবার খানিকক্ষণ দেখলেন। তারপর দরজা পেরিয়ে বাইরে চলে গেলেন। কি তার মনে ছিল কি জানি, কিন্তু যাবার সময়ে তার ঘুরে দাঁড়িয়ে গুরুদেবকে আর একবার দেখে নেবার সেই ভঙ্গিটির মানে যেন অতি স্পষ্ট হয়ে গেল আমাদের কাছে। 6ই আগস্ট। সকাল হতে জোড়াসাঁকোর বাড়ি লোকে লোকারণ্য। গত কয়দিন হতেই লোকজনের ভিড় চলছিল, কিন্তু আজ আর ঠেকিয়ে রাখা যাচ্ছে না কাউকে। আজ আবার পূর্ণিমা। আজকের দিনটা যদি কোনো রকম করে কেটে যায় তবে হয়তো ভরসা পাওয়া যাবে, কিন্তু সে ভরসায় যে কম। গুরুদেব একবার খুব জোরে কেসে উঠছেন। থেকে থেকে হিক্কাও সমানে চলছে। আজ আর গুরুদেবের কোনো সাড়া শব্দ নেই। সকালে বৌঠান একবার গুরুদেবের কানের কাছে মুখ নিয়ে ডাকলেন, বাবা মশাই, বাবা মশাই, বাবা মশাই, বাবা মশাই। গুরুদেব একবার সাড়া দিলেন এবং তাকালেন। কাল রাত থেকে অনেক সময় তাকিয়ে থাকেন, যেন কোথায় তাকিয়ে আছেন বোঝা যায় না। একবার দুভুরো কুঁচকে আসে, সেটা ব্যথার বার কিছুর কি জানি। এখন দুপুর 12টা, এখনো সেই একই অবস্থা। মুখে জল বা ফলের রস একটু একটু দেওয়া হচ্ছে, কিন্তু বেশি দিতে ভয় হয়। কখন হিক্কা উঠবে আর বিষম লাগবে। কাশিও আছে খুব। রাত 12টায় গুরুদেবের অবস্থা খুব অবনতির দিকে গেল। 6ই আগস্ট। বিকেল থেকে সকলে বুঝল আর আশা নেই, কিন্তু চলল জমি ডাক্তারি লড়ালড়ি। আজ শ্রাবণ পূর্ণিমার রাত। আকাশে স্তব্ধ, লেগেছে রাখি বন্ধনের লগ্ন। সন্ধ্যা থেকেই সকলে জানত আজকে তাঁর জীবন সংশয়। বারান্দায় মাঝে মাঝে গিয়ে দাঁড়াচ্ছি। ডাক্তারদের অনেকগুলো গাড়ি নিঝুম দাঁড়িয়ে আছে উঠোনে। রোগীর ঘরে আলো জ্বলছে। বুঝছি অবস্থা ভালো নয়। ভালো বোধ করলে আলো নিবনও থাকে। কিছু খবর নিতেও সাহস হচ্ছে না। কি জানি কি শুনবো। লোকজন পা টিপে টিপে যাতায়াত করছে, যেন একটা থমথমে ছায়া পড়েছে বাড়ির চারিদিক ঘিরে। চাঁদের আলো যেন ম্লান। একবার উঠছি, একবার বসছি। আমার নার্স আজকের ভাব কী করে বুঝবে? সে খালি অনুযোগ করছে যে আমার বিশ্রাম নেওয়া উচিত। এরই মধ্যে হঠাৎ একটু তন্দ্রা এসেছিল। এমন সময় সুধাকান্ত রানী এসে বললে, বৌদি চলুন। বুঝলুম কেনই ডাক, কিন্তু জিজ্ঞাসা করবার সাহস নেই। পা যেন সরে না। তাদের সঙ্গে চলে গেলুম ঘরের দিকে। বুঝলুম মহাপুরুষ আজ মহাপ্রয়াণের পথে। আজ তাঁর মৃত্যুর সঙ্গে রাখি বন্ধন লগ্ন। 7ই আগস্ট। 22শে শ্রাবণ। সকাল।
অমিয়া ঠাকুর কিছু চাপা ফুল অঞ্জলি ভরিয়ে এনে সাদা শালে ঢাকা পা দুখানির উপর ছড়িয়ে দিলেন। অমিতা ঠাকুর মুখে জল দিচ্ছেন, প্রথমে চামচেতে তুলো ভিজিয়ে। কীরকম যেন কেঁপে কেঁপে উঠছেন, বেঁকে যাচ্ছে শরীর। ডক্টর জ্যোতিষচন্দ্র রায় নাড়ি ধরে বসে আছেন। বেলা 9টায় অক্সিজেন দেওয়া শুরু হলো। তখনও ক্ষীণ শব্দ নিঃশ্বাসে। সেই সময় তার নাড়ির গতি সকাল 6:15 140 শ্বাস 46, সকাল 8:45 130 শ্বাস 44, সকাল 10:30 78 শ্বাস 44। খানিক বাদে কোরামিন ইঞ্জেকশন দেওয়া হলো। কানের কাছে মন্ত্র চলছে, শান্তম শিবম অদ্বৈততম। বারবার, অনেকবার নাড়ি পাওয়া যাচ্ছে না। পায়ের উষ্ণতা কমে আসছে। দুপুর 12টা। হৃদস্পন্দন থামল বলে বাইরে জনতার ভিড়, কোলাহল। 12:10 সব স্তব্ধ হয়ে গেল। 22শে শ্রাবণ হয়ে গেল ইতিহাস। 7ই আগস্ট 1941 সাল। শ্রাবণ মাসের 22 আজ। ভোর 4টে হতে মোটরের আনাগোনা জোড়াসাঁকোর সরু গলিতে নিকট আত্মীয়, বন্ধু, পরিজন, প্রিয়জন সব আসছেন দলে দলে। পুবের আকাশ ফর্সা হলো। অমিয়াদি চাপা ফুল অঞ্জলি ভরে এনে দিলেন। সাদা শাল দিয়ে ঢাকা গুরুদেবের পা দুখানির উপর ফুলগুলি ছড়িয়ে দিলাম। বেলা 7টায় রামানন্দবাবু গুরুদেবের খাটের পাশে দাঁড়িয়ে উপাসনা করলেন। শাস্ত্রী মহাশয় পায়ের কাছে বসে মন্ত্র পড়লেন। ওম পিতনহসি পিতনবধি নমস্তে তুহস্তু মা মাহিংসি। বাইরে বারান্দায় ধীরে ধীরে মৃদু কণ্ঠে কে যেন গাইছেন গান। কে যায় অমৃত থামযাত্রী। চেষ্টা করেও নিজেকে সামনে রাখা যাচ্ছে না। বেলা 9টায় অক্সিজেন দেওয়া শুরু হলো। নিঃশ্বাসেই একইভাবে পড়ছে, ক্ষীণ শব্দ নিঃশ্বাসে। সেই ক্ষীণ শ্বাস ক্ষীণতর হয়ে এলো। গুরুদেবের দু পায়ের তলায় দুহাত রেখে বসে আছি। পায়ের উষ্ণতা কমে আসতে লাগলো। দ্বীপ্রহরের 12:10 গুরুদেবের শেষ নিঃশ্বাস পড়ল। দিনের আলো ফুটে উঠছে। নিঃশ্বাসও আসছে ধীরে ধীরে শান্ত হয়ে। পূজনীয় রামানন্দবাবু 7টার সময় এসে তার খাটের কাছে বসে উপাসনা করলেন। বাড়ির মেয়েরা ক্ষণে ক্ষণে তাঁরই রচিত ব্রহ্মসঙ্গীত গেয়ে উঠছেন। স্তবের গুঞ্জন ধ্বনিতে ঘরের মধ্যে দেবালয়ের আভাস উঠছে জেগে। সকালের আলোর সঙ্গে সঙ্গে বেড়ে উঠছে লোকের ভিড়। আত্মীয়, বন্ধু বান্ধব, অজানা অনাহত কত কে। মনে হচ্ছে সবই ছায়াবাজি, মায়া। কি ভীষণ মিথ্যায় পৃথিবী, যেন ভোজবাজির চাদরে ঢাকা। যা সত্য তারই অনন্ত সঙ্গমে চলেছেন গুরুদেব। তার শেষ নিঃশ্বাস ক্রমে ক্রমে সমে এসে থামল। সকলের মনোমধ্যে মুহূর্তের জন্য অসীমের অনুভূতির নিবিড় রূপ নিল। বৃহস্পতিবার 7ই আগস্ট 12:10 গুরুদেবের নির্লিপ্ত আত্মা দেহবন্ধন থেকে মুক্তি পেল। সেবিকারা তার পবিত্র দেহ সাজিয়ে দিল শুভ্র ধুতি উত্তরিয়ে। ললাটে আঁকা হলো শ্বেত চন্দনের তিলক, গলায় রজনীগন্ধার গুড়ি। তার যে বেশ কত উৎসবের, কত অনুষ্ঠানকে সুন্দর করে তুলত, সার্থক করে তুলত। আজ সেই বেশে তার বিচ্ছিন্ন চৈতন্যের দেহ আধ্যাত্মিক রূপ দীপ্ত হয়ে উঠল। যে দেহ তিনি পেয়েছিলেন সে তাঁরই চেতনার ও জ্ঞানের উপযুক্ত আধার। তিনি জন্মদিনেতে যা লিখে গেছেন তাকে শেষে তেমনি করেই সাজানো হলো। অলঙ্কার খুলে নেবে, এক একে বর্ণ শয্যাহীন উত্তরিয়ে ঢেকে দিবে। ললাটে আঁকিবে শুভ্র তিলকের রেখা। তোমরাও যোগ দিও জীবনের পূর্ণ ঘট নিয়ে সে অন্তিম অনুষ্ঠানে।
হয়তো শুনিবে দূর হতে দিগন্তের পরপারে শুভ শঙ্খধ্বনি। গুরুদেবকে সাদা বেনারসি জোড় পরিয়ে সাজানো হলো। কোঁচানো ধুতি, গরদের পাঞ্জাবি, পাট করা চাদর গলার নিচ থেকে পা পর্যন্ত ঝোলানো, কপালে চন্দন, গলায় গড়ে মালা, দুপাশে রাশি রাশি শ্বেতকমল, রজনীগন্ধা। বুকের উপরে রাখা হাতের মাঝে একটি পদ্মকুরুক ধরিয়ে দিলাম। দেখে মনে হতে লাগলো যেন রাজবেশে রাজা ঘুমোচ্ছেন রাজশয্যার উপরে। ক্ষণকালের জন্য যেন সব ভুলে তন্ময় হয়ে রইলাম। বাইরে জনতার দারুণ কোলাহল। তারা শেষবারের মতো একবার দেখবে গুরুদেবকে। একে একে এসে প্রণাম করে যেতে লাগলো নারী পুরুষে। ব্রহ্মসঙ্গীত হতে লাগলো একদিকে শান্ত কণ্ঠে। ভিতরে উঠোনে নন্দদা সকাল থেকে তাঁর কাজ করে যাচ্ছিলেন। নকশা এঁকে মিস্ত্রি দিয়ে কাঠের পালঙ্ক তৈরি করালেন। গুরুদেব যে রাজার রাজা, শেষ যাওয়াও তো তিনি সেইভাবেই তো যাবেন। 3টে বাজতে হঠাৎ একসময় গুরুদেবকে অনেকে মিলে নিচে নিয়ে গেল। মনে পড়ল গুরুদেব বারবার আমাকে বলেছিলেন, তুমি যদি আমার সত্যি বন্ধু হও তাহলে দেখো আমার যেন কলকাতার উন্মত্ত কোলাহলের মধ্যে জয় বিশ্বকবি কি জয়, জয় রবীন্দ্রনাথের জয়, বন্দে মাতরম এরকম জয়ধ্বনির মধ্যে সমাপ্তি না ঘটে। আমি যেতে চাই শান্তিনিকেতনের উদার মাঠের মধ্যে, উন্মুক্ত আকাশের তলায়, আমার ছেলে মেয়েদের মাঝখানে। সেখানে জয়ধ্বনি থাকবে না, উন্মত্ততা থাকবে না, থাকবে শান্ত স্তব্ধ প্রকৃতির সমাবেশ। তোমাকে সব বলে রাখলাম আগে থেকে। পীড়িত চিত্তে আজ বারবার তার কাছে ক্ষমা ভিক্ষা করেছি। মনে মনে বলেছি, কোনো ইচ্ছা পূর্ণ করাই আমার সাধ্যে যে কুলুলো না। প্রদ্যোৎ যখন বললেন শান্তিনিকেতনে নিয়ে যাবার কথা, খুব ব্যগ্রভাবে তাকে বললাম, খুব ভালো হয় তাহলে, এইটাই কবির ইচ্ছা ছিল। খানিক পরে তিনি ফিরে এসে বললেন, না রানীদি, হলো না। সবাই বলছেন শান্তিনিকেতনে নিয়ে যাওয়া সম্ভব হবে না, এখানেই সব আয়োজন হয়ে গিয়েছে। এই সবাই যে কারা তার প্রশ্ন করলাম না, শুধু বললাম, আজ প্রশান্তচন্দ্র যদি সুস্থ থাকতেন তাহলে নিশ্চয়ই যেমন করে হোক কবির ইচ্ছা পালনের জন্য শান্তিনিকেতন নিয়ে যেতেন। অতি বড় দুর্ভাগ্য যে অধ্যাপক আজ বিছানায় শুয়ে। বেলা 3টার সময় একটা অচেনা লোক ঘরের মধ্যে ঢুকে নিমেষে আমাদের সামনে থেকে সেই বড় বেশি সজ্জিত দেহ তুলে নিয়ে চলে গেল। যেখানে বসেছিলাম সেইখানে স্তব্ধ হয়ে বসে রইলাম। শুধু কানে আসতে লাগলো, জয় বিশ্বকবির জয়, জয় রবীন্দ্রনাথের জয়, বন্দে মাতরম। মেঘে চাপা পূর্ণিমা আর সারি সারি মুখ ঢাকার উদ্যমান আলোয় শহরের নিষ্প্রদীপ রাত শ্রাবণ সমাচ্ছন্ন। আলো নিবল, রাত কাটল, পূর্ণিমা ছাড়ল, কিন্তু প্রভাতের কপালে আজ আর সূর্য উঠল না। এমনি দিনেই, এমনি শ্রাবণ ঘন গহন মোহে, কাননভূমি যখন কুজনহীন, সকলের ঘরে যখন দুয়ার দেওয়া, একেলা পথিক গোপনতার চরণ ফেলে নিশার মতো নীরবে পথে চলে। শহরে তা অশোভন, শহরে তা অসম্ভব। পথিকের বাঁধা পথ আরও বেঁধে দেওয়া হয়েছে। কুলুটোলা স্ট্রিট, কলেজ স্ট্রিট, কর্নওয়ালিস স্ট্রিট হয়ে পথিক যাবে। তারই একটা মোড়ে সহস্র নিরুপায়ের ভিড়ে দাঁড়িয়ে ভিড়ছি। দূর হতে কানে আসছে বিপুল পরাজয়ের তুমুল জয়ধ্বনি। সহসা দেখা গেল মরণের কুসুম কেতন জয়রথ। মনে হলো, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। জয়ধ্বনির মধ্যে জোড়া জোড়া জোয়ান আজ মৃত্যুমদে মাতাল হয়ে টানছে সেই যান। টলছে যত তাদের পা, দুলছে তত রথের বিজয় কেতু। হায় রে,
যেন লটপট করে বাঘছাল, যেন বৃষ রহি রহি গরজে। বাঁধা পথে অগণ্য নগণ্যের জনতা, তারই বুক দ্বিধা করে সিধা চলেছে মৃত্যুর সন্দন। তার কুলুটোলা স্ট্রিট, কলেজ স্ট্রিট, কর্নওয়ালিস স্ট্রিট পার হয়ে সেই জয়যাত্রার পথের বাঁকে পলকের জন্য তুমি কাছে এলে বন্ধু। পলকের তরে চোখে পড়ল তোমার মুখ। মরণের অভিনন্দনে সে মুখ কি অপরূপ হয়েছে বন্ধু। মানুষের সকল পৌরুষ প্রয়াস বুকের পাটায় ঘষে ঘষে উঠেছে যে ব্যর্থতার চন্দন, তাতেই হলো তোমার ললাট অভিলিপ্ত। তাদের সকল প্রার্থনাকে পরিহাস করে ফুটে উঠেছে যে ফুল, তাতেই রচিত হলো তোমার মাল্য। করজোরে নত শিরে প্রণাম করে বললাম, বিদায় বন্ধু, বিদায়। মরণের হাতের লীলা কমল তুমি, চলেছ আজ জনস্রোতের তরঙ্গে তরঙ্গে, সদ্য ছেঁড়া সহস্রদল পদ্মের মতোই ভেসে শোকের বার দরিয়ায়, অগণিত নগণনীর নাগালের বাইরে। পরম অভিমানে তারা ছুঁড়ে ছুঁড়ে ফেলছে তাদের নিষ্ফলা ফুল। আমি ফুল দিইনি বন্ধু, আমার পথে ফুলের দোকান পড়ে না। আমি বলতে এসেছিলাম, হৃদয় বন্ধু শোনো গো বন্ধু মোর, কিন্তু তুমি তখন আমার কথার বাইরে চলে গেছো। তাই শুধু চোখের জল মুছে চোরের মতো চুপি চুপি ঘরে ফিরছি। ফেরার পথে পরাজয়ের জয়োল্লাস মৃদু হতে হতে আর শোনা যাচ্ছে না, শুধু তার প্রতিধ্বনি উঠছে অন্তরে। আজি পিঞ্জর ভুলাবারে কিছু নাহি রে। আর সাথে সাথে রিক্সাওয়ালার ঠুনঠুনিতে সান্ত্বনা বাজছে, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। শ্মশানে পৌঁছে দেখলাম গঙ্গা থেকে কলসিতে জল এনে শ্মশানের আগুনে নেবাবার কাজ চলছে। আমাকে দেখা মাত্র সুরেনবাবু ভিতরে আসতে বললেন। সেখানে যাবার কিছুক্ষণের মধ্যে একজন খুব বড় পিতলের কলসি নিয়ে এলেন। সুরেনবাবু স্থির করেছিলেন ওই কলসিটিতে শ্মশানের ভস্ম সংগ্রহ করে শান্তিনিকেতনে নিয়ে যাবেন। কলসিটি সহ বোলপুর স্টেশনে নেমে জানতে পারলাম সুরেনকর যে দলবল সহ গুরুদেবের চিতাভস্ম নিয়ে শান্তিনিকেতনে যাচ্ছেন, তার খবর শান্তিনিকেতনে যথাসময়ে পৌঁছে গিয়েছে। স্টেশনের বাইরে এবং আগাগোড়া বোলপুর শহরের যে পথে সুরেনবাবু সহ কলসি নিয়ে আমরা যাব, সেই পথের দুপাশে শহরের বৃদ্ধ বৃদ্ধা, যুবক যুবতী, বালক বালিকারা সারিবদ্ধ হয়ে জোর হাতে দাঁড়িয়ে আছে নিঃশব্দে। কলসিটি যখন তাদের সামনে দিয়ে যাচ্ছে, মাথা নিচু করে করজোরে তারা প্রণাম নিবেদন করছিল। আমরা কলসিটি আমাদের মাথায় বা একদিকের কাঁধে রেখে পায়ে হেঁটে চলছিলাম। সে যুগে শান্তিনিকেতনে বিজলিবাতি চলছিল না। আধা অন্ধকারেই আমরা ধীর পথে চলছিলাম। শান্তিনিকেতনের নেপালি রোডের প্রবেশদ্বারে পৌঁছে দেখি রাস্তার দুপাশে সারিবদ্ধ হয়ে অধ্যাপক, ছাত্রছাত্রী, কর্মী এবং আশ্রমবাসী মহিলারা করজোড়ে দাঁড়িয়ে। আমরা কলসি নিয়ে উত্তরায়ণের পথ ধরে কোণার্ক ও শ্যামলীর মাঝের ঘরে সাজানো একটি কাঠের বেঞ্চের উপরে রাখলাম। রথীন্দ্রনাথ ও প্রতিমা দেবী আমাদের পূর্বেই শান্তিনিকেতনে এসে এরূপ ব্যবস্থা করে রেখেছিলেন। প্রতিমা দেবী ও রথীন্দ্রনাথ আমাকে একপাশে ডেকে নিয়ে বললেন, গুরুদেবের শ্রদ্ধানুষ্ঠানের পূর্ব পর্যন্ত আমি প্রতিদিন সন্ধ্যায় শ্যামলীতে রাখা ওই কলসিটির সামনে বসে যদি গুরুদেবের মৃত্যু পূজা পর্যের গান গাই, তাহলে ওরা দুজনে খুবই খুশি হবেন। আমি তা শুনে খুবই অভিভূত হয়ে পড়ি।